লাভ লেটার লেখেন, এটা চিঠি হয়ে আপনার রাস্তা আর মেয়েকে বাথরুমে রাখা দিচ্ছে। আপনি জেলা শহর আমি অবাক হয়ে গেছি। অবশ্যই বল ব্যবসায় পরিণত ফল ফসল আমার ছাদের উপরে এই যে কাটিমোনা আপনি দেখেন এই সময় কিন্তু আম পাওয়া যাচ্ছে, এই সময় কি আম পাওয়ার কথা? 12 মাসি কাঁঠাল, 12 মাসি লেবু, যে এই সকল যে কৃষির বৈচিত্র্যটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? আগে ধান হইতে আমার মাত্র কয় মন, 8 মন 10 মন, এখন হয় 32% এখানে বিঘা, প্রায় 32 মন পর্যন্ত, আরো বেশি হয়। ভুট্টা আরো অনেক বেশি হয়, আলু প্রচুর হচ্ছে। তারপরে এই যে ভুরুঙ্গামারি কিন্তু প্রচুর বেগুন চাষ হচ্ছে, আধুনিক বেগুনগুলো, ঠিক আছে? এই যে এখন বেগুনের এই যে আমাদের যে কৃষিতে আধুনিকতা চলে আসছে, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের কৃষিতে আরো কি আসছে, কৃষিতে একটা সময় যে রোগা গরু লাঙ্গল দিয়ে চাষ করতো, সকাল ভোর 5টায় শুরু করতো, 12টা পর্যন্ত 5 কাঠা জমি চাষ হতো। আর এখন ধান লাগাচ্ছে শুরু করতেছে, তোমার শুরু বোঝা যায় না। তাহলে এই কৃষিতে চলে আসছে আমার কি যান্ত্রিকীকরণ, ঠিক আছে? তাহলে একটা আধুনিক চলে আসছে, যান্ত্রিকতা চলে আসছে, ঠিক আছে? বললাম লেটেস্ট ফসল, লেটেস্ট ভ্যারাইটি, বেশি ফলন, এটাকে ব্যবসায় পরিণত করতে হবে। কৃষিটাকে খালি উৎপাদন করলাম, এটাকে যদি লাভে পরিণত না করতে পারি তাহলে আমাদের শিক্ষিত মানুষরা এখানে আসবেন, ঠিক আছে? শিক্ষিত মানুষদের এখন ইনক্লুড করা আমাদের একটা চলছে। আপনি দেখেন যে আমাদের আলু কিন্তু আগের বছরে অনেক দাম পাইছিল, কিন্তু গত বছরে আলুতে ব্যাপক লোক পাইছে, কারণ এটাতে দাম পায়নি। আর কৃষকরা হচ্ছে সবচেয়ে বেশি অর্থনীতিবিদ, ঠিক আছে? কৃষকরা যখন দেখবে আমার ভুট্টা করলে লাভ হবে, তাহলে ভুট্টাই করবে, ঠিক আছে? আর কিভাবে বাংলাদেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে, আপনি দেখেন বাইরের দেশে আম বিক্রি হয়, আমাদের সবজি বিক্রি হয়, আর আমাদের পাট তো আগে যাচ্ছিল, পাটের মেলা ঝামেলার কারণে পাটও এখনো বিদেশে যায়। আমাদের হচ্ছে এই যে চিংড়ি যায়, এই ধরনের আমাদের একটা দেশে উৎপাদিত পণ্য যত দেশের বাইরে রপ্তানি হবে, তত ওই ফসলটা কৃষকরা লাভবান হবে। এই কারণে আমাদের কিন্তু দপ্তর কাজ করতেছে, এইটার সাথে আমাদের কৃষি সংগ্রহ অধিদপ্তরের সাথে কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, এটা কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন। এটার কাম হচ্ছে যে কৃষি পণ্যগুলো কিভাবে কৃষকরা ন্যায্য মূল্য পাবে দেশে এবং দেশের বাইরে, তারা এটা নিয়ে কাজ করে। সাথে আমাদের কৃষির অনেকগুলো প্রকল্প আছে, এই প্রকল্পগুলো অনেকগুলো উদ্দেশ্য হচ্ছে দেশের বাইরে কিভাবে রপ্তানি বাড়ানো যায়, এইভাবে কাজ করতেছি। তো আপনারা জানেন যে আমাদের যুবকরাই সব পারে। এই মনে করেন যে বাংলা ভাষা আন্দোলন, যুবকরা জীবন দিচ্ছে না, রক্তের বিনিময়ে পৃথিবীতে একটা ভাষা অর্জন হচ্ছে, সেটা হচ্ছে বাংলা ভাষা। আর পৃথিবীর কোনো ভাষাকে রক্তের বিনিময়ে পাইতে পারেনি। বান্নতে যুবকরা মরছে, মানে শহীদ দিচ্ছে। তারপর এইভাবে একটার পর একটা 71-তেও যুবকরা, তাই না? সব বুড়া মরছে, মরেনি, এবং মরা তো বলা যাবে শহীদ। তারপর এরপরে আপনি দেখেন সর্বশেষ যে জুলাইয়ের এই যে পরিবর্তনটা কারা করছে, আপনাদের মতো যুবকরা না, ছোট বাচ্চা থেকে শুরু যুবক সব সম্মিলিত প্রচেষ্টা, ম্যাক্সিমামরা বুক পেতে দিছে। আজকে আমাদের যে রংপুরের কি সাইড আবু সাইড, এই যে টক বগে রক্ত দিয়ে কিন্তু আজকে পরিবর্তন। এই কারণে এই পরিবর্তন একমাত্র যুবক দ্বারাই সম্ভব। এই কারণে কৃষিতেও আমাদের যুবক ছাড়া হবে না। এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে এখন দেখেন আমাদের বিভিন্ন উৎসব হচ্ছে, তারুণ্য উৎসব, এবং এই তারুণ্য উৎসবের একটা হচ্ছে যে তরুণকে এখানে ইনক্লুড করা। সেবাগুলো যদি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারে, দিন শেষে কি লাভ হবে? সেবাটা চলে যাবে, দেশ উন্নতি হবে, প্রোডাকশন। দেখেন, আমরা কিন্তু প্রেজেন্টেশনে বা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি যে আমাদের যুব সংগঠনের অফিসটা কেন ইউনিয়নের কৃষি অফিস হয় না? সপ্তাহে একদিন ওই ইউনিয়ন যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তার সাথে শিডিউল করেন, উনি সপ্তাহে একদিন 2 ঘন্টা আপনার ওখানে বসুন, উনি কৃষি ক্লিনিক করুক। আপনারা স্বাস্থ্য সেবা ক্যাম্প করতেছেন না, তাহলে কৃষি সেবা ক্যাম্প করেন না? করতে হবে, তাদেরকে ডাকবেন, উপসহকারী আসবে। সবাই মানে বরপক্ষ কোলে পক্ষ সব ধরে সব পালাইলো, আমরা পুলিশ তো আমাদের ধরে এলো। পরে বলতেছে যে এরা তো যে বিয়ার খেলাগুলো আসছে ইয়েলো স্যার পালাইছে। পরে আমরা যে ওদেরকে বুঝাইলাম যে বাল্য বিয়ে তো দেওয়া যাবে না, ওনাদের কাছ থেকে পত্রের স্বাক্ষর নেবো। ছেলের বাবা, মেয়ের বাবা একদম কোন জায়গায় পালাইছে, খুঁজে বাই করতে পারি, স্বাক্ষর নিতে পারি। খুব কষ্ট করে আমার চাষার স্বাক্ষরে নিয়ে আমরা ওইখান থেকে বিয়েটা ক্যান্সেল করে আমরা চলে আসছি। কোন আইডি থেকে দিছিলেন এই পত্রটা? আমাকে দিলেন যে। পরে আমি আমাদের ওই সভাপতি কালাম ভাইকে কল দিলাম। পরে সবাইকে, সংগঠনের সদস্য সবাইকে কল দেওয়ার পরে অষ্টমী ঘাটে আসলাম। দেখি আমি বাসা থেকে আসার আগে অষ্টমী ঘাটে আমার 7-8টা গাড়ি রেডি, সবাই একদম উৎসাহের সঙ্গে চলে আসছে। পরে সবাই মিলে গেলাম ইউনিয়ন পরিষদের ওখানে, যে আবার দফাদারির সাথে নিলাম, নিয়ে তারপরে মেয়ের বাসায় খুঁজতে গেলাম। মেম্বারে কল দিছি, মেম্বার বললো আমি বাসায় নাই। পরে যাতে বুঝলাম যে মেম্বারের বাসার সাথের বাসা,
কিন্তু মেম্বার বলছে আমি বাসায় নেই, কিন্তু মেম্বার বাসায় ছিল, কিন্তু আসে নাই। পরে আবার চেয়ারম্যান মামা কল দিল যে মামা মেম্বার তো আসলো না, এখন কি করবো আমরা? বলে তাহলে তোমরা যায় তাহলে কথা টথা বলো, দেখো কী অবস্থা। পরে বাসায় গেলাম আমরা, যায় আসলে দেখি বাসায় যত ছেলে পক্ষের মেয়ে পক্ষে যত পুরুষ মানুষ আছে কেউ নাই, সব পালানো শেষ, শুধু মহিলা মানুষরা আছে। আর মেয়েকে বাথরুমে রাখা দিচ্ছে, বাথরুমে লুকায় রাখছে। বাইরে তো ওই যে আপনার মালা টালা রেডি করছে, বরণ টালা টালা সব রেডি করছে, এগুলো তো আমরা দেখে ফেলছি, এগুলো সরাইতে পারে নাই। পরে শিকার দেয় না, পরে অনেক চিল্লা পাল্লা করলাম, আমি করলাম, সবাই চৌকিদারও করলো। তারপরে আপনার বলতে বলতে এক সময় শিকার দিল। তারপরে এর মধ্যে আবার হচ্ছে প্ল্যাটফর্ম থেকে আরিফ ভাইরাও আসলো, বেলাল গেল। পরে সবাই মিলে একসঙ্গে বসে তারপরে আস্তে আস্তে দেখা গেল মেয়ের হচ্ছে নানা বাড়িতে থাকে, মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে ওনার বাবার সঙ্গে, মানে মেয়ের বাবার সঙ্গে ডিভোর্স হয়েছে, মা আর অন্য জায়গায় বিয়ে হয়েছে। পরে এখন তাহলে ওনার গার্জেন হচ্ছে নানা, মেয়ে ক্লাস 8-এ পড়ে। পরে ওনার নানা আবার আসলো, পরে বললাম যে না আসলে আমরা যাবো না, যদি ওনারা না আসে আপনাদের মানে ছেলে পক্ষের আবার যে মহিলা মানুষগুলো তারা ওখানে আছে, ওদের ওখানে বললাম যে আপনার মহিলারা থাকেন, আপনাদের মহিলাদের কাছে আমরা যাবো না, কিন্তু আপনাদের কিন্তু আমরা কাউকে বের হতে দেবো না যদি ওনারা না আসে। কি ঘটনা? প্র্যাকটিক্যাল ঘটনা। এখন যুব সংগঠন সক্রিয় কিনা এটা কি মাহাবীর করে বোঝানোর দরকার আছে? রাইট। তাহলে এই দুটো ঘটনা আপনাদের জন্য এনাফ। আপনি সংগঠন হিসেবে টিকে থাকবেন কিনা এটা আপনাকেই ডিসিশন নিতে হবে। দেখেছি যে লাইভটা যেন আমরা দেখাইতে পারি যে না আমাদের মতো লোক আরও আছে, এটা করতে পারে, এটা ইচ্ছা থাকলে সম্ভব। ঠিক আছে, দেখেন এই যে একটা কাগজ, এটা কি কাগজ? আপা ওই যে পেছনের আপা বলেন এটা কি কাগজ? এটার কোনো শক্তি আছে? এটাকে যদি আমি ইচ্ছা মনে করি সেটাও ইচ্ছা, এটাকে যদি আমি বলি দিস ইজ লাইফ তাহলে এটা জীবন, এটাকে বলি দিস ইজ মাইন্ড এটা আমার মন, তাহলে সেইটাই। কেন বললাম? এটাকে আপনি যেভাবে বলবেন, এটাকে যদি আপনি আপনার প্রেমিকার সাথে তুলনা করেন সেই প্রেমিকা, আপনাকে যে এটাকে যদি বনলতা ভাবেন এটা বনলতা সেন, এটাকে যদি আপনি মনে করেন যে এটি আপনার ভাগ্য, এটা ভাগ্য, এটা আপনার উপর, আপনার ইচ্ছা শক্তির উপর। তাহলে এই কাগজটা চলবে আপনার ইচ্ছা শক্তির উপর, যেমন আপনার মন চলবে। এটাকে আপনি 2 ভাঁজ করতে চান, এটা 2 ভাঁজ হবে। এটা দিয়ে একটা পাখি বানাইতে চান, পাখি হবে। এটাতে লাভ লেটার লেখেন, এটা চিঠি হয়ে আপনার প্রেমিকার কাছে চলে যাবে, প্রেমিকের কাছে চলে যাবে, আপনার মনের কথাটা ওইখানে পৌঁছে। আসলে আপনার ইচ্ছা শক্তিটাই হলো মূল। আমি যখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে আমরা এই যে এত এত কিছু করছি, 4 বছর যাবৎ করছি, আমরা বলে যাবো আমার বাড়ি কুড়িগ্রাম, এনার বাড়ি রংপুর, এনার বাড়ি উত্তরবঙ্গে, আমরা সবাই উত্তরবঙ্গের লোক। আমরা এখনও পিছিয়ে আছি। আমি বারবার বলি আমাদের এই ইচ্ছা শক্তিটার অভাবের কারণেই আমরা অনেকখানি পিছিয়ে আছি। ওনাদের ইচ্ছা শক্তি, ওনাদের মানসিকতা, ওনাদের যখন বউ বাচ্চা ছেড়ে যখন বিদেশ যাচ্ছে, আমরা তখন কুড়িগ্রাম থেকে রংপুরে গিয়ে ট্রেনিং করতে চাচ্ছি, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামে গিয়ে ট্রেনিং করতে চাচ্ছি। এই যে ভাই কি আমার কথা শুনে ঘুম পাচ্ছে নাকি আগে থেকে ঘুম পাচ্ছে? আপনার কিন্তু ঘুম পাচ্ছে। হ্যাঁ, একটু না ঘুম হয়, টেবিলটা বসা, টেবিলটা খুব রিল্যাক্সের আজকে হয়ে গেছে, আরামের ঘুম হয়েছে। আমি আরো ভয় পাচ্ছি খাবার পরে, কিন্তু এই তারা কিন্তু স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করে, ওদেরা কিন্তু মাঠ পর্যায়ে, এবং ওদের কিন্তু একটা সংগঠন আছে আইপিএম ক্লাব, এবং ওই আপনার সংগঠন যদি আইপিএম ক্লাবের মতো হয় তাহলে সেখান থেকে আপনি সাপোর্ট। এবার কি জানেন, ভালো জাতের বিদেশি নারীদের ছাড়া দিচ্ছে আমি 35টা পাইছি, আমার উপজেলা দেয়নি, আমার দিচ্ছে জেলা শহর, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, তিরিদিন ওরা বলছে, নাম বলে বলছে বিদেশি দাদা, তিরিদিনে কিছু বললো, কিন্তু আমার উপজেলা দেয়নি। কথা বলছে ভাই, ভাইয়ের নামে নাচি ভাই না, ভাই যে কথা বলছে হাসান ভাই যে কথাগুলো বলছে, আমি যে কথাগুলো বলেছি অনেক অংশে কিন্তু মিলে, তবে একই কথা, তবে তাহলে এক একজনের কথা এক এক। কারণ আমরা যারা সফল হয়, যেমন আব্দুল আবচাই ছা, যারা বড় বড় মনীষী দার্শনিক হয়েছে, তাদের কথাগুলো শুনে কিন্তু আমরা অনুপ্রাণিত হই, উৎসাহ হই। তারপরে ইত্যাদি হানিফ কেন শুনে
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতার ধারাবাহিকতায় বাংলাদেশের সীমান্তবর্তী 64 নম্বর জেলা কিংবা দারিদ্র্যপীড়িত মানুষের কষাঘাতে জর্জরিত, নদী ভাঙন মানুষের নানান দুঃখ কষ্ট জর্জরিত এই কুড়িগ্রামে এবার বাংলাদেশের সেই সীমান্ত দেশের জেলাকে নিয়ে এই মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা তুলে ধরবেন এই মানুষের, উত্তর অঞ্চলের কুড়িগ্রাম মানুষের। এখানে অনেক সভ্যতা সংস্কৃতি থাকলেও